বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে ফৌজদারি কার্যবিধি আইন পড়বো। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। ফৌজদারি কার্যবিধি আইনের আমরা গত ক্লাসে পড়েছিলাম 20তম অধ্যায় এর 247 ধারা পর্যন্ত। একটু খেয়াল করেন তো, গত ক্লাসে বলেছিলাম 20তম অধ্যায় ম্যাজিস্ট্রেসি কর্মকাণ্ড, 23তম অধ্যায় দায়রা আদালতের কর্মকাণ্ড, সংক্ষিপ্ত বিচারের রায় 22তম অধ্যায়, তিনটা বিষয় বলেছিলাম। 20তম অধ্যায় আমরা যখন পড়ি বলেছিলাম যে 241 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতিতে বিচার কার্য সম্পন্ন করবেন, যেখানে 241-এর ক ধারায় বলা আছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে আসামিকে আদালতে উপস্থাপন করার পর ম্যাজিস্ট্রেট উল্লিখিত পুলিশ রিপোর্ট পর্যালোচনায় যদি দেখেন যে অপরাধীর প্রতি আনীত অভিযোগ প্রমাণ পাওয়া যায় নাই, সেক্ষেত্রে অপরাধীকে অব্যাহতি দিবেন 241-এর ক। আর যদি দেখা যায় অপরাধীর প্রতি আনীত অভিযোগের প্রমাণ পাওয়ার মতো যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধীকে উল্লিখিত অপরাধের বিষয়ে জিজ্ঞাসা করবেন তিনি অপরাধ করেছেন কিনা। যদি আমরা দেখি 242 ধারা অনুযায়ী অপরাধী দোষ স্বীকার না করেন, সেক্ষেত্রে একটা প্রসিডিউর, দোষ স্বীকার করলে আরেকটা প্রসিডিউর। তাহলে 242 ধারায় জিজ্ঞাসা করলেন অপরাধ করেছেন কিনা। 243 ধারা পর্যালোচনায় দেখেছি যে যদি অপরাধ স্বীকার করেন, সেক্ষেত্রে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিবেন 243, তবে এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না 412। আর আমরা 244-এ জেনেছিলাম যদি দোষ স্বীকার না করেন, সেক্ষেত্রে অপরাধীকে বিচারের আওতায় আনার জন্য ম্যাজিস্ট্রেট সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন 244। সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় ম্যাজিস্ট্রেটের নিকট যদি প্রতীয়মান হয় যে অপরাধী আসলেই অপরাধী না, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 245-এর 1 ধারা অনুযায়ী অপরাধীকে খালাস দিয়ে থাকেন। আর যদি সাক্ষ্য প্রমাণ অনুযায়ী অপরাধীর যে প্রমাণ, বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ হয়েছে, সে সাক্ষ্য প্রমাণ অনুযায়ী অপরাধী দোষী সাব্যস্ত, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তাকে দণ্ড প্রদান করে থাকেন, দণ্ড দিবেন, যা আমরা দেখতে পাই 245-এর 2। তাহলে অপরাধ প্রমাণ না হলে খালাস 245-এর 1, প্রমাণিত হলে দণ্ড 245-এর 2। এছাড়া আমরা 247 ধারা পর্যালোচনায় জানতে পাই যদি বাদী অনুপস্থিত থাকেন, বিচার কার্যের সময় আসামি উপস্থিত কিন্তু বাদী অনুপস্থিত, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অপরাধীকে খালাস দিতে পারেন 247 ধারা অনুযায়ী। তবে এই খালাস দানের বিষয়ে বাধ্যবাধকতা হয়েছে মামলার বাদী যদি সরকারি কর্মচারী হয়ে থাকে, উল্লিখিত সরকারি কর্মচারী বিচার কার্যের সময় আদালতে হাজির না হলেও অপরাধীকে জামিন দিবেন না, যা আমরা দেখতে পাই 247 ধারা অনুযায়ী। আজকে আমরা জানবো 248। খেয়াল করবো সবাই, 248-এর পাশে একটু লিখে রাখেন 494। 248-এর পাশে একটু লিখে রাখেন 494। শুধু জেনে রাখেন বাদী কর্তৃক মামলা প্রত্যাহার 248, বাদী কর্তৃক মামলা প্রত্যাহার 248 এবং পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার 494। তাহলে 248 ধারা অনুযায়ী বাদী মামলা প্রত্যাহার কখন করতে পারেন আমরা দেখি, মামলার চূড়ান্ত রায় হওয়ার পূর্ব পর্যন্ত। মামলার চূড়ান্ত রায় হওয়ার পূর্ব পর্যন্ত বাদী মামলা প্রত্যাহার করতে পারেন 248 ধারা অনুযায়ী। এক্ষেত্রে প্রবিধান হবে 66 ক। আর 494 ধারা অনুযায়ী আমরা সামনে পড়বো, পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার হয়ে থাকে 494 বিধি অনুযায়ী। এই 494 ফৌজদারি কার্যবিধি 494 যে ধারা, এর সাথে বিধি ব্যবহার করবেন 66 ক। অর্থাৎ 100 এই ফৌজদারি কার্যবিধি আইনের 248 এবং 494 দুইটার ক্ষেত্রে প্রবিধান ইউজ করবেন 66 ক। মামলা প্রত্যাহার, বাদী কর্তৃক মামলা প্রত্যাহার 248, পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার 494। এ হচ্ছে আমাদের 248 ধারা। দেন আমরা যাবো 249। মামলার বাদী যদি কোনোভাবেই আদালতে হাজির না হয়, মামলার বাদী যদি কোনোভাবেই আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে আমরা দেখি 249 ধারা অনুযায়ী রায় ঘোষণা না করেই, দণ্ড দণ্ড না দিয়েও যেহেতু বাদী হাজির নাই, সেক্ষেত্রে রায় ঘোষণা না করেই
দণ্ডদানের পূর্বেই আমরা দেখতে পাই মামলা কার্যক্রম স্থগিত রাখতে পারেন, অপরাধীকে খালাস দিতে পারেন, মুক্তি দিতে পারেন। তাহলে অপরাধীকে মুক্তিদানের বিষয়ে আমরা দেখব ফৌজদারি কার্যবিধি আইনের ম্যাজিস্ট্রেট কর্তৃক খালাস প্রদান 3টে ধারায় বলা আছে, 245, 247, 249। তাহলে এই ধারাগুলো হচ্ছে অপরাধীকে খালাস প্রদান, আদালত কর্তৃক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক খালাস প্রদান। তাহলে 248-এ পড়লাম কি বাদী কর্তৃক মামলা প্রত্যাহার, 249-এ পড়লাম ফরিয়াদি কর্তৃক, যদি ফরিয়াদি আদালতে উপস্থিত না থাকেন সেক্ষেত্রে আমরা দেখতে পাই ফরিয়াদি আদালতে একাধিক বা তাকে টাকা হচ্ছে কিন্তু তিনি আদালতে উপস্থিত হচ্ছেন না, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট চাইলে উল্লিখিত মামলা স্থগিত রাখতে পারেন, মামলা কার্যক্রম বন্ধ রাখতে পারেন, পাশাপাশি আসামিকে খালাস দিতে পারেন 249 ধারা অনুযায়ী। দেন আমরা দেখবো 250, খেয়াল করি মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলা। ফৌজদারি কার্যবিধি আইনের কিছু কিছু ধারায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক দণ্ড দিতে পারেন ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী। যদিও দণ্ডদানের বিষয়ে দণ্ডবিধি আলাদা আইন রয়েছে, তথাপি আমরা দেখব ফৌজদারি কার্যবিধি আইনের 250 এবং 485 ক, এই দুইটা গুরুত্বপূর্ণ। আরো কিছু ধারা রয়েছে, তবে এই দুইটা গুরুত্বপূর্ণ, আমাদের জানা দরকার। মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় দণ্ডদানের পাশাপাশি খেয়াল করবো সবাই, যখন মিথ্যা তুচ্ছ বিরক্তজনক মামলা বলে ম্যাজিস্ট্রেট অবৈধ হতে পারেন, সেক্ষেত্রে উল্লিখিত মামলার আসামিকে খালাস দিবেন বা মুক্তি দিবেন অপরাধের দায় হতে। দেওয়ার পর 250 ধারা অনুযায়ী বাদীকে ইনস্ট্যান্ট দণ্ড দিতে পারেন। সে দণ্ডের বিষয়ে আমরা দেখতে পাবো 1000 টাকা ক্ষতিপূরণ পর্যন্ত আদায়ের নির্দেশ দিবেন, পাশাপাশি তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা। তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় ম্যাজিস্ট্রেট যখন রিয়েলাইজ করতে পারেন যে বাদী কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মামলা করেছেন, সেক্ষেত্রে আসামিকে অব্যাহতি দানের পাশাপাশি উল্লিখিত বাদীকে দণ্ড দিয়ে থাকেন, যা আমরা দেখতে পাই 250। তবে এই যে দণ্ডদানের বিষয়টা আমরা দেখব মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় যদি দণ্ড দেওয়া হয় 50 টাকার কম, সেক্ষেত্রে আমরা দেখতে পাই ওই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না 413 ধারা অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি 413। তাহলে আমরা কি জানলাম? বাদী কর্তৃক মামলা প্রত্যাহার, 248, পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার 494, দুইটার সাথে বিধি হবে 66 ক। বাদী যদি আদালতে একাধিক সময় বারবার ডাকতেছে আদালত কিন্তু তিনি উপস্থিত হচ্ছেন না, সেক্ষেত্রে আমরা দেখতে পাই আদালত ম্যাজিস্ট্রেট, এক্ষেত্রে সুনির্দিষ্ট ম্যাজিস্ট্রেট বলা আছে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত পূর্বানুমোদন ক্রমে অন্য যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে খালাস দেওয়া সহ মামলার কার্যক্রম বন্ধ করতে পারেন 249 ধারা অনুযায়ী। আর আমরা এখন জানলাম 250 ধারায় মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলায় যদি বিচারকালে ম্যাজিস্ট্রেট অবহিত হন যে কাউকে বিরক্ত করার জন্য, কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে, সেক্ষেত্রে আসামিকে খালাস দানের পাশাপাশি আমরা দেখতে পাই 250 ধারা অনুযায়ী বাদীকে দণ্ড দিয়ে থাকেন। এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না যদি দণ্ডের পরিমাণ 50 টাকার কম হয় 413 ধারা অনুযায়ী। তাহলে ফৌজদারি কার্যবিধিতে আমি আবারও বলি খেয়াল করেন, দুইটা ধারায় আমাদের ইম্পর্টেন্ট দণ্ড দিতে পারেন। অন্যান্য ধারাও রয়েছে, তবে এই দুইটা ধারা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 250 এবং 485 ক। তাহলে 250 ইতিমধ্যে আপনারা জেনেছেন মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলা, আর 485 কতে বলা হয়েছে সমনে তলবকারী ব্যক্তি যদি আদালতে উপস্থিত না হয়, পরবর্তীতে একাধিকবার সমন দেওয়া হলো তিনি আদালতে উপস্থিত হন নাই, 4বার 5বার নোটিশ দেওয়া হলো, যখন তিনি উপস্থিত হন তখন আদালত তাকে ইনস্ট্যান্ট দণ্ড দিয়ে থাকেন 250 টাকা পর্যন্ত দিতে পারেন 485 ক ধারা অনুযায়ী। তাহলে 250 পাশে একটু লিখে রাখেন 485 ক, সমনে তলবকারী ব্যক্তি উপস্থিত না হলে তাকে দণ্ড দিয়ে থাকেন 485 ক। দেন তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে 20তম অধ্যায়, এখন আমরা যাব 22তম অধ্যায়। বলেছিলাম 21তম অধ্যায় বাতিল, 22তম অধ্যায় সংক্ষিপ্ত বিচার পদ্ধতি। ছোট্ট করে আমরা জানবো সংক্ষিপ্ত বিচার পদ্ধতি।
সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করতে পারেন কোন ম্যাজিস্ট্রেট? ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করতে পারেন আমরা দেখতে পাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেঞ্চ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেঞ্চ 260 ধারা অনুযায়ী। এক্ষেত্রে কোন অপরাধের জন্য দণ্ড দিতে পারেন আমরা দেখি সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়, 2 বছরের অধিক দণ্ড নয়, এমন কোন অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় দিতে পারেন 260 ধারা অনুযায়ী। 260 ধারা অনুযায়ী। তাহলে 260 ধারা অনুযায়ী দণ্ড দিতে পারতেছেন কে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেঞ্চ। তিনি দণ্ড দিতে পারতেছেন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে কোন অপরাধের জন্য? মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়, 2 বছরের অধিক দণ্ড নয়, এমন অপরাধের ক্ষেত্রে দণ্ড দিতে পারতেছেন 260 ধারায়। দেন আমরা দেখবো 262 ধারায় সংক্ষিপ্ত বিচারের সীমা। সংক্ষিপ্ত বিচারের সীমা বলতে বোঝানো হয়েছে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে সর্বোচ্চ কত সময় পর্যন্ত দণ্ড দেওয়া যায়। আমরা দেখব সংক্ষিপ্ত বিচারের সীমা। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করে দণ্ড দিতে পারবেন সর্বোচ্চ 2 বছর। কত বছর? এমসিকিউ আসতে পারে। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দণ্ড দিতে পারেন সর্বোচ্চ 2 বছর। এখন আপনাদের একটা জানার বিষয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ইতিমধ্যে পড়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর 48 ধারা অনুযায়ী দণ্ড দিতে পারেন সর্বোচ্চ 5 বছর। তাহলে মাদকদ্রব্য আইন অনুযায়ী প্রশ্ন করা হলে উত্তর হচ্ছে 5 বছর। ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী প্রশ্ন করা হলে উত্তর হচ্ছে 2 বছর। ক্লিয়ার? সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে দণ্ডদানের সীমা 262 অনুযায়ী 2 বছর, মাদকদ্রব্য অনুযায়ী 48 ধারা অনুযায়ী 5 বছর পর্যন্ত দণ্ড দিতে পারে। আরেকটা বিষয় শুধু জানবেন, ওই দিনই বলেছিলাম যে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডদানের বিষয় 241 থেকে 250 ধারা পর্যন্ত আমরা জেনেছি না? ম্যাজিস্ট্রেট কিভাবে অপরাধ আমলে নিবেন, ম্যাজিস্ট্রেট কিভাবে অপরাধীকে মুক্তিদান করবেন, ম্যাজিস্ট্রেট কিভাবে অভিযোগ গঠন করেন, ইতিমধ্যে কিন্তু আমরা জেনেছি 221 থেকে। ম্যাজিস্ট্রেট কিভাবে খালাস দিয়ে থাকেন, ম্যাজিস্ট্রেট কিভাবে মুক্তি দিতে পারেন, দুঃস্বীকারী ভিত্তিতে দণ্ড দেন কত ধারায় আমরা পড়েছি না? আমরা সেম থিংস আমরা দেখবো, শুধু একদম কম মাইন্ডলি এক নজরে আমরা জেনে যাব দায়রা আদালত কর্তৃক বিচারের বিষয়। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি দায়রা আদালত বিচার করেন না, তবে সরকার নির্দেশ দিলে বিচার করতে পারেন। আমরা পড়েছি না 177 দায়রা আদালত বিচার। 177 মধ্যে খেয়াল করবেন কিন্তু 178, সরি ফর দ্যাট, 178 দায়রা আদালত বিচার করতে হলে কে নির্দেশ দেয়? সরকার নির্দেশ দেয়। আর ইতিমধ্যে আরেকটা জিনিস পড়েছিলাম আমরা, মনে আছে কিনা আপনাদের? দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ, যদি সরকার নির্দেশ দেন তবেই অপরাধ আমলে গ্রহণ করতে পারেন। যদি অপরাধ আমলে গ্রহণ করেন, বিচার কার্য সম্পন্ন করেন বা বিচার কার্য করেন, কত ধারা অনুযায়ী বিচার কার্য করবেন? কত অধ্যায় অনুযায়ী বিচার কার্য করবেন? 23তম অধ্যায় অনুযায়ী বিচার কার্য করবেন। তাহলে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিচার কার্য করার বিষয়ে আমরা দেখতে পাই 20তম অধ্যায়ে বলা আছে, আর দায়রা আদালত কর্তৃক বিচার কার্যের বিষয়ে বলা আছে 23তম অধ্যায় 265 ক থেকে ঠ পর্যন্ত। এই প্রসিডিওর অনুযায়ী বা এই পদ্ধতি অনুযায়ী দায়রা আদালত বিচার কার্য সম্পন্ন করে থাকে। তাহলে আমরা আজকে কি জানলাম খেয়াল করি, একটু ছোট করে পূর্বে থেকে জেনে আসব। 20তম অধ্যায়, ম্যাজিস্ট্রেটের নিকট আসামি উপস্থিত হলে ম্যাজিস্ট্রেট আসামির প্রতি আনীত অভিযোগ পর্যালোচনায় যদি অভিযোগের প্রমাণ পাওয়া না যায়, সেক্ষেত্রে তিনি অপরাধীকে মুক্তি দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন। কত ধারা অনুযায়ী? আমরা দেখি অপরাধীকে অব্যাহতি দান 241 ক। যদি অপরাধ প্রমাণ পাওয়ার মতো সাক্ষ্য প্রমাণ থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে জিজ্ঞাসা করবেন তিনি অপরাধ করেছেন কিনা, 242। যদি স্বীকার করেন, দুঃস্বীকারী ভিত্তিতে দণ্ড দিবেন 243। তবে এই দুঃস্বীকারী ভিত্তিতে দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না, 412। যদি দুঃস্বীকার না করেন, সেক্ষেত্রে অপরাধী দুঃস্বীকার করানোর জন্য বা দুষ্যের ভিত্তিতে দণ্ড দেওয়ার জন্য 244 ধারায় সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে পারেন। এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণ পাওয়া যায় যে অপরাধী অভিযুক্ত নয়, সেক্ষেত্রে 245 1 ধারায় মুক্তি প্রদান, খালাস প্রদান, 245 2 ধারায় অভিযোগ প্রমাণ পাওয়া গেলে দণ্ড প্রদান। অপরাধীর বিচার যখন চলতেছে, সেক্ষেত্রে যদি বাদী আদালতে হাজির না হয়, সেক্ষেত্রে অপরাধীকে খালাস দিতে পারেন 247। তবে সরকারি কর্মচারী যে মামলার বাদী, সেই মামলায় খালাস দিতে পারবেন না, 247। দেন আমরা 248 আজকে পড়েছি
বাদী কর্তৃক মামলা প্রত্যাহার, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত বাদী কর্তৃক মামলা প্রত্যাহার করা যায় বা বাদী মামলা প্রত্যাহার করতে পারেন, একদম রায় ঘোষণার পূর্ব পর্যন্ত। 248 পাবলিক প্রসিকিউটর কর্তৃক মামলা প্রত্যাহার। 494 দুইটার সাথে বিধি ব্যবহৃত হবে 66 ক। দেন আমরা কি জেনেছি 249 যদি 249 খেয়াল করি সবাই, মামলা চলমান, বিচার কার্য চলমান, একাধিকবার বাদীকে ডাকা হচ্ছে কিন্তু বাদী হাজির হচ্ছে না, সেক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর অনুমতি ক্রমে অন্য কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলার বিচার কার্যক্রম স্থগিত রাখতে পারেন, অপরাধীকে খালাস দিতে পারেন, পাশাপাশি মুক্তি দিতে পারেন। দেন আমরা দেখি 250 মিথ্যা তুচ্ছ বিরক্তিজনক মামলা, যদি বিচারকের নিকট প্রতীয়মান হয় যে উল্লিখিত মামলা কাউকে ক্ষতিগ্রস্ত করার জন্য, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 250 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট অপরাধীকে মুক্তিদানের পাশাপাশি বাদীকে দণ্ড দিতে পারেন, যে দণ্ড ন্যূনতম 50 টাকা পর্যন্ত যদি হয় সে দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। 413 আর আমরা ইতিমধ্যে জেনেছি 250 ধারায় দণ্ড দিতে পারেন, আর 485 ক ধারায় সমনে তলবকারী ব্যক্তি আদালতে হাজির না হলে দণ্ড দিতে পারবেন 485 ক। এরপর আমরা পড়েছি সংক্ষিপ্ত বিচারের রায়। সংক্ষিপ্ত বিচারের বিষয় বলা আছে 22তম অধ্যায়, যেক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেঞ্চ মৃত্যুদণ্ড নয়, যাবজ্জীবন কারাদণ্ড নয়, 2 বছরের অধিক নয়, এমন দণ্ডের বিরুদ্ধে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় দিতে পারেন। 260 যেক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় দেওয়ার বিষয়ে আমরা দেখব, যদি সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় দেওয়া হয় 200 টাকার কম, 200 টাকা পর্যন্ত, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে 200 টাকা পর্যন্ত দণ্ড দেওয়া হলে সে দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না। 414 তাহলে 243-এর যে দণ্ড আপিল করতে পারবেন না 412, 250-এর যে দণ্ড সে দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না 413, 260 ধারায় যে দণ্ড দেওয়া হলো সে দণ্ডের বিরুদ্ধে আপিল করতে পারবেন না 414। মনে থাকবে কোন কোন ক্ষেত্রে আপিল করা যাবে না। একসাথে আমরা অনেকগুলো জিনিস জানলাম। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় প্রদানের সীমা আমরা দেখতে পাই, সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে রায় প্রদানের সীমা হচ্ছে সর্বোচ্চ 2 বছর, যা মাদকদ্রব্য আইনে 5 বছর 48 ধারা অনুযায়ী। আর আমরা জেনেছি সর্বশেষ অধ্যায় 23 অনুযায়ী দায়রা আদালত বিচার কার্য সম্পন্ন করবেন 265 ধারাতে 265 ধারার ক থেকে ঠ পর্যন্ত প্রত্যেকটা ধারা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।